দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিশেষ এই সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন দরজায় করা নাড়ছে নির্বাচন, এবং 2008-এর পরে সবাই বলছেন একটি ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য, একটু অবাধ নির্বাচনের প্রত্যাশা করছেন। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বাংলাদেশের নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। স্যার, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কিছু বলবেন? যদি আমরা জানি, আর আসলে দিনের অপেক্ষা মাত্র, তাও কয়েকটা দিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সকল ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি, এবং সেটি রিটার্নিং অফিসার পর্যন্ত এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পর্যন্ত আমাদের যত নির্বাচনী সরঞ্জাম আছে ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। জি, নির্বাচনের প্রস্তুতির অনেকগুলো পর্যায়ে থাকে। একটা তো আপনি দীর্ঘমেয়াদী ট্রেনিং, যন্ত্র উপকরণ পৌঁছানো, সেটা আমরা বুঝি। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন মানে হচ্ছে উনি ওনার বাড়ি থেকে ঠিক মতো ভোট কেন্দ্রে আসবেন, পছন্দ মতো ভোটটা দিবেন, আবার নিরাপদে বাড়ি ফিরবেন, তারপরে ফলাফল হবে, সেটি উৎসবমুখর পরিবেশে সবাই মেনে নেবেন। এই যে নিরাপত্তা বোধ ভোটারের, সেই ক্ষেত্রে আপনারা কতখানি কনফিডেন্ট, আসলে কতখানি কি হলো? নির্বাচন কমিশন এই বিষয়ে কি বলে যে নির্বাচন কমিশনের বিশ্বাস যে বাংলাদেশে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সবগুলো নির্বাচনের তুলনায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 12 লক্ষ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতি আসনে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ প্রত্যেকটিতে কম বেশি 10 জন করে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। তারা আচরণবিধি পরিপন্থী কাজ নিয়ন্ত্রণে রাখার জন্য ন্যস্ত রয়েছে। এবং এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড, তারা বিজিবি, পুলিশ, আনসার সবাই তৎপর রয়েছে এই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। এবং মানুষের মধ্যেও, সাধারণ ভোটারদের মধ্যেও একটা স্বস্তি ফিরে এসেছে যে এবারের নির্বাচনে তারা নিরাপদ এবং নিরাপদভাবেই তারা বাড়ি থেকে বের হবে এবং নিরাপদেই ভোট দিয়ে বাড়িতে ফিরবে। জি, সেটা সবারই প্রত্যাশা। কিন্তু আপনি যেটি বলছিলেন সেটা ধরেন প্রশাসনিক পদক্ষেপের কথা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা। কিন্তু নির্বাচনের প্রধানতম স্টেক হোল্ডার যারা, অর্থাৎ আমি বলছি রাজনৈতিক দলগুলো এবং ভোটাররা, তারা যদি সহযোগিতা না করে, তাহলে যে নাম্বার আপনি বললেন সে নাম্বার যদি তার দ্বিগুণ বা তিনগুণ হয়, তাহলেও কি পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব? আমরা অনেক এলাকায় দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে, বিশেষ করে বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, দলীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এক দলের সঙ্গে এক দলের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এবং আমাদের কালচার খানিকটা এরকম, শুধু বাংলাদেশের নেই, উপমহাদেশেই, যে প্রার্থী হেরে যাওয়া নিশ্চিত হয়, সে তখন এটাকে এক ধরনের অপচেষ্টা করে ভণ্ডুল করার। সেই ঝুঁকিটাও মাথায় নিয়েছেন কিনা, এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আশ্বাস আপনার পেয়েছেন কিনা? প্রশ্নটা অনেকাংশে সত্য। তবে এবারে নির্বাচনে আপনারা খেয়াল করবেন যে আমাদের ওই নমিনেশন পেপারের সাথেই প্রার্থী তার অঙ্গীকারনামা দিয়েছেন, তার দল থেকে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে যে তারা আচরণবিধি পরিপন্থী কোনো কাজ করবেন না। এবং নতুনভাবে আমরা সংযোজন করেছি, প্রতীক বরাদ্দের পর প্রার্থীগণ স্ব রিটার্নিং অফিসারের এখানে একসাথে হয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ঘোষণা করেছেন তাদের ইশতেহার। এবং আরেকটি বিষয় লক্ষ্য করবেন যে রাজনৈতিক দলের প্রধানগণও এবার তাদের কর্মী বাহিনীকে অনুরোধ করেছে যাতে আচরণবিধি পরিপন্থী কোনো কাজে তারা অংশ না নেয়। যার ফলশ্রুতিতে এবার মনে হচ্ছে যে রাজনীতি, তাদের ইলেকশনের যে প্রচার কাজটা, এর মধ্যে একটা নতুন সংস্কৃতির শুরু হতে যাচ্ছে, যেটিতে মানুষের প্রতি সহনশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই দিক থেকে নির্বাচন কমিশন মনে করে যে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, এবার রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় এবং ভোটারদের সহযোগিতায় একটা ভালো পরিবেশ বিরাজ করছে। এবং
আগামী 12 তারিখে এই পরিবেশটা বজায় থাকবে। স্যার, নিরাপত্তা তো আসলে হচ্ছে বোধের বিষয়, মানে আমি বোধ করব যে আমি নিরাপদ। ফলে সেই জায়গায় এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে মনে হচ্ছে? কারণ আপনার কমিশন যে একটা বিশেষ সময়ে দায়িত্ব নিয়েছেন, সেটি একটি সাধারণ ঘটনা না, অথবা যে সরকারটি ক্ষমতায় এখন তারাও কোনো সাধারণ বা তত্ত্বাবধায়ক সরকার না। আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল, প্রশাসনিক বিশৃঙ্খলা, আপনি নিজে প্রশাসনে ছিলেন দীর্ঘদিন, ফলে আপনি সেগুলো ভালো বোঝেন। ফলে এই যদি আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী যদি আন্তরিক না হয়, সিভিল প্রশাসন, আপনার নিজস্ব কর্মকর্তা কম, আমরা আগে থেকেই জানি, ফলে আপনার ডিসিরা যদি আন্তরিক না হন, ইউনোরা যদি আন্তরিক না হন, অথবা তারা যদি কোনো দিকে বায়াসড হন, সেটি নির্বাচনের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন মূলত নিরপেক্ষতা। জি, যেহেতু এটি একটা অন্তর্বর্তীকালীন সরকার, কোনো দলীয় সরকার নয়, এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশনও কারোর পক্ষে বিপক্ষে কাজ করছে না, সেহেতু মাঠ প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, যেহেতু তারা কোনো পক্ষ থেকে প্রভাবিত নন এবং কেউ প্রভাব বিস্তার করার সুযোগ নেই, সেহেতু তারা নিরপেক্ষ থাকতে বাধ্য। এছাড়াও আমাদের এই নির্বাচন কাজে যারা সংশ্লিষ্ট থাকেন, অতীতে যারা ছিল, তাদের যে কালিমা, এই কালিমাটা তারা ঘুচানোর জন্য, মোচনের জন্য তারা যার পর চেষ্টা করে আসছে। এবং আমার ব্যক্তিগত ধারণা, পর্যবেক্ষণ, যে মাঠ পর্যায়ে প্রতিটি রিটার্নিং অফিসার, প্রতিটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রতিটি প্রিজাইডিং অফিসারের কমিটমেন্ট যে এবার ভালো নির্বাচন করতেই হবে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের নির্দেশনা, কোনো অস্বচ্ছতাকে আমরা প্রশ্রয় দিব না। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তোমাদের যা যা করার দরকার তাই করবা। জি স্যার, নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে সম্ভবত কারোরই প্রশ্ন নাই, কিন্তু যেটি নিয়ে প্রশ্ন আছে সেটি হচ্ছে অভিজ্ঞতা এবং সক্ষমতার প্রশ্ন। কারণ আপনি সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে নামছেন, আপনি আগে কোনো ট্রায়াল ম্যাচ খেলেননি, মানে আপনার কমিশন দায়িত্ব নেওয়ার পরে। এবং আমাদের বাস্তবতা হচ্ছে আমরা আসলে 2008-এর পরে আমাদের এই প্রশাসন, পুলিশ, এমনকি আমরা যারা সাংবাদিক, তারাও আসলে একটা ভালো নির্বাচন দেখেনি বা করতে পারেনি। ফলে সেইটা একটা, এই অনভিজ্ঞতা এবং একই দিনে 300 আসন নির্বাচন, তার সঙ্গে আপনি যুক্ত করেছেন গণভোট, তার সঙ্গে আছে এবার পোস্টাল ভোট, ফলে সেটা একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন অভিজ্ঞতা, নির্বাচন কমিশনার হিসেবে তো আমার আগে অভিজ্ঞতা থাকবে না, এটা কোনো নির্বাচন কমিশনেরই ছিল না। কিন্তু এখানে যারা প্রধান নির্বাচন কমিশনার সহ আমরা বাকি যারা 4 জন, সবাই কিন্তু ফিল্ড লেভেলে নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের চাকরি জীবনে। ভালো মন্দ সব নির্বাচনই আমাদের দেখার সুযোগ হয়েছে। না করলেও আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছি। আরেকটি বিষয় রয়েছে যে নির্বাচন কমিশন, এটার একটা প্রাতিষ্ঠানিক যে ইনস্টিটিউশনাল মেমোরি, এখানে আমাদের যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তাদের অভিজ্ঞতা, আমাদের রেকর্ডপত্র সব কিছু মিলিয়ে এই দেশের একটা ভঙ্গুর পরিস্থিতির পরও আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সত্য, কিন্তু এ যাবৎ আমরা প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু একটা সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পেরেছি। এবং সকল রাজনৈতিক দলকে, একটি দল বাদে সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আনতে সমর্থ হয়েছি। এটি নির্বাচন কমিশনের একটি বড় সফলতা। এছাড়াও আপনারা মাঠে ঘাটে দেখেন, নির্বাচনী প্রচারণায় মনে হচ্ছে যে সারা বাংলাদেশ নির্বাচনের জন্য উন্মুখ হয়েছে, সারা বিশ্ব এই নির্বাচনটি দেখার অপেক্ষায় রয়েছে, এবং মাঠে ঘাটে, রাস্তাঘাটে, শহরে বন্দরে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে করে মনে করি আমরা যে নির্বাচন কমিশনের প্রতি শতভাগ আস্থা নিয়েই সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং সত্যি সত্যি একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। জি স্যার, আপনি বলছিলেন, আমি আসলে যে জায়গায় বলছিলাম, ধরেন আপনি যদি আগে একটা উপজেলা নির্বাচন করতেন অথবা জেলা পরিষদ নির্বাচন করতেন, তাহলে ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে যাওয়ার সুযোগ পেতেন।
সেটি কোনো কোনো দল দাবিও করেছিল, সেটি শেষ পর্যন্ত হয়নি সেই অর্থে। এবং আপনি বলছিলেন একটি দল ছাড়া বাকি সবাই অংশ নিচ্ছে। ঘটনাটা কি আসলে তাই? নিবন্ধিত অনেকগুলো দলই তো আসলে অংশ নিচ্ছে না। নিবন্ধিত অনেকগুলো দল নির্বাচনে অংশ নিচ্ছে না, তাদের স্বাধীনতা রয়েছে অংশগ্রহণ করার না করার। নির্বাচন কমিশন তো নিবন্ধিত সকল দলের জন্যই উন্মুক্ত রেখেছে। অনেকে আসছে, কেউ কেউ হয়তো বা আসে নাই। তবে আপনি যেটি বলেছেন স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচনের বিষয়ে, কনস্টিটিউশনালি আপনার সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন এবং প্রেসিডেন্ট নির্বাচন। এই দুটি নির্বাচনের বাইরে যদি সরকার চান তাহলে আমরা নির্বাচনটা করে দিই। তো এমন ঘটনা তো ঘটে নাই যে জাতীয় সংসদ নির্বাচন বাদ দিয়ে অন্য নির্বাচনের দিকে নির্বাচন কমিশনের যাওয়ার কোনো প্রেক্ষিত বা সরকারের দিক থেকে তো এরকম কোনো অনুরোধ আসেনি। সুতরাং অন্তর্বর্তী সরকারও অগ্রাধিকার অর্থাৎ সহযোগিতা করেছে যে একটা জাতীয় সংসদ নির্বাচন হোক। পাশাপাশি জুলাই বিপ্লব এবং জুলাই চার্টারের ভিত্তিতে গণভোটের যে বিষয়টিও আসছে, তো দুটি বিষয় আমরা একসাথে করতে যাচ্ছি, ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। জি স্যার, লেভেল প্লেইং ফিল্ড একটা কথা আমরা খুবই বলি। আপনি মানে আপনাদেরও নিঃসন্দেহে একটা আত্মোপলব্ধি আছে, কারণ জীবনের এই শেষ সময়ে সেরকম একটা দায়িত্ব পালন এবং সেখানে গিয়ে নিশ্চিতভাবেই ব্যক্তি আনোয়ারুল ইসলাম সরকার এমন কিছু করতে চাইবেন না বা আপনার অন্য কলিগরাও করতে চাইবেন না। কিন্তু আপনারা কি সত্যি সত্যি আসলে এখন পর্যন্ত এই মাঠে সবার জন্য সমান সুযোগ রেফারি হিসেবে নিরপেক্ষ ভূমিকা রাখতে পেরেছেন? নির্বাচন কমিশন এখনো মনে করে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড যেটি করার প্রয়োজন সেটি আমরা করে দিয়েছি। এখন বিষয়টা হলো লেভেল প্লেইং ফিল্ড বলতে নির্বাচন কমিশন যেটি মনে করে সবার জন্য তার প্রচারণায় সুযোগ সুবিধায় সমভাবে তাদের সুযোগটাকে দেওয়া। তা আমরা এখন পর্যন্ত এরকম কোনো গুরুত্বপূর্ণ বা গুরুতর কোনো অভিযোগ পাইনি যে আমাকে প্রচার করতে কেউ বাধা দিয়েছে, আমি প্রচার করার সুযোগ পাচ্ছি না। এই ধরনের বড় ধরনের কোনো আমরা অভিযোগ এ পর্যন্ত পাইনি। এবং প্রায় প্রতিদিনই আমি মাঠ প্রশাসনের সাথে, রিটার্নিং অফিসারদের সাথে, ডিভিশনাল কমিশনার এবং আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদের সাথে কথা বলি এবং তাদের বক্তব্য এবং তাদের রিপোর্ট অনুযায়ী এত চমৎকার পরিবেশ এবার, যেটি অতীতে কখনো ছিল না। সেই দিক থেকে নির্বাচন কমিশন মনে করে যে লেভেল প্লেইং ফিল্ড শতভাগ আমরা নিশ্চিত করতে পেরেছি। স্যার, আমি আপনাকে রেফার করতে পারি অন্তত জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টির যিনি প্রধান GM কাদের, তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। জামাতের নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন। ছাত্রদের গঠিত দল NCP, জাতীয় নাগরিক পার্টি, তারা বলেছেন কেউ কেউ বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। এমনকি খোদ বিএনপির লোকজন এসেও নজরুল ইসলাম খানের নেতৃত্বে এসে এখানে অভিযোগ করে গেছেন যে নির্বাচন কমিশন আসলে সঠিক রোলটা প্লে করছে না। সো আমরা কি এগুলোকে তাহলে পলিটিক্যাল রেটরিক বা তাদের নির্বাচনী কৌশল হিসেবে নিব, না এগুলোর ভেতরে কোনো সারবত্তা ছিল আসলে? ইনফ্যাক্ট নির্বাচন কমিশন এমন একটা অবস্থানে কাজ করে যাচ্ছে শুরু থেকে যে এই নির্বাচন কমিশন কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো মতের না। যার কারণে যখনই যার বা মনে হয়েছে যে এই জিনিসটা তার বিপক্ষে যাচ্ছে, তখনই দেখা গেছে যে তারা আসছে, অভিযোগ করেছে, পরামর্শ দিয়েছে, সব দলই এসেছে। এটির পজিটিভ দিক হচ্ছে যে আমরা তাদের সাথে পরামর্শ করে তাদের অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা একটা নির্ভেজাল সিদ্ধান্তে আসতে পেরেছি। আমি এটাকে দোষের দেখি না, এবং লেভেল প্লেইং এর ক্ষেত্রে তাদের এই যে আশাটা বলাটা, এটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয়েছে। এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা আসছেন বা আসবেন তাদেরকে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জি স্যার, আপনারা বলছিলেন, কিন্তু আপনি যদি শুনে থাকেন যে আমরা কখনো কখনো দেখি যে এক ধরনের কথার লড়াই চলে এবং সেটা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, সেটা কখনো কখনো প্রভোকেটিংও হয়। ধরেন কোনো একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে প্রতিদিন সন্ত্রাসী বলছেন,
গডফাদার বলছেন, এগুলোও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন কিনা, এবং হয়তো বিপরীত প্রার্থী যাকে বলা হচ্ছে তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে আপনাকে অভিযোগ করেননি, আপনাদের সুয়োমোটো কিছু বলার সুযোগ ছিল কিনা? যে জিনিসটি বলেছেন যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর ব্যক্তিগত কুৎসারটনা করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করা, চরিত্র হনন করা, এগুলো সম্পূর্ণ আচরণ বিধি পরিপন্থী। এবং আপনি জেনে খুশি হবেন যে প্রতিটি ভিডিও, প্রতিটি অভিযোগ আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অ্যাড্রেস করা হয়েছে এবং সেগুলোর রিপোর্ট আসতেছে, এবং প্রতিনিয়তই আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছি, জেল দিচ্ছি এবং সতর্ক করা হচ্ছে। তবে এটি কোনোভাবে কাম্য নয় যে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরেকজন প্রার্থী ব্যক্তিগতভাবে কুৎসারটনা করা, ব্যক্তিগতভাবে কি বলে যে আক্রমণ করা। এটি আমাদের রাজনৈতিক কালচার থেকে আশা রাখি আমরা ভবিষ্যতে এটা আস্তে আস্তে কমে আসবে এবং এটা থাকবে না। স্যার, কমিশনের ক্ষেত্রে আমাদের শুধু নির্বাচন কমিশন না, সাংবিধানিক অনেকগুলো কমিশনের ক্ষেত্রেই নানান ধরনের খারাপ বিশেষণ ব্যবহার করা হয়, নখদন্তহীন বাঘ বা ধরেন ক্ষমতা না, এরকম। জুলাই গণ অভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলো যে বিষয়ে একমত হলো যে তারা অন্তত ৫% নারী প্রার্থী দেবেন, সেটা কোনো দলই রাখতে পারেনি। এমনকি দুই একটি দল, জামাত ইসলামের কথা বলছে, তারা একজনও নারী প্রার্থী দিতে পারেননি। ফলে এটা তো শুধু তাদের রাজনৈতিক অঙ্গীকারেরই লঙ্ঘন না, এটা তাদের সঙ্গে নির্বাচন কমিশনের যে কমিটমেন্ট সেটাও লঙ্ঘন বটে। সেটা নিয়ে আপনারা তাদেরকে কিছু বলেছেন? দেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব যে কনস্টিটিউশন, তাদের যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্ত অনুযায়ী তাদের নমিনেশন দেওয়ার স্বাধীনতা রয়েছে। পাশাপাশি 2030 সাল পর্যন্ত যেই শতকরা হারটা বলেছে, 2030-এর আমরা অপেক্ষায় আছি। আমরা আশা করি 2030-এর মধ্যে রাজনৈতিক দল তাদের এই যে প্রার্থিতা, সেই ক্ষেত্রে তারা যত্নবান হবেন ইনশাল্লাহ। জি স্যার, রাজনীতিতে এই উপমহাদেশে ধর্মের ব্যবহার খুবই পুরনো এবং এটা কখনো কখনো হয়তো বা প্রমাণিতও বটে। ফলে এইবারের নির্বাচনে আপনি আগের ভালো নির্বাচনগুলোর সঙ্গে যদি একটু তুলনা করেন, ধর্মের ব্যবহার অথবা অপব্যবহার আমাদের দলগুলো একটু বেশি করছে কিনা, এবং সেইটার ইলেকশন লয়েরও ভায়োলেশন কিনা? অবশ্যই এটি নির্বাচনী আচরণবিধি পরিপন্থী, এবং কি বলে যে আপনি যে জিনিসটি ইঙ্গিত করতে চেয়েছেন, এটি নিয়েও আমাদের আচরণবিধি পরিপন্থী কাজের জন্য আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, আমাদের ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন এবং ইতিমধ্যে কিছু নিয়েছেনও। এটি এক কথায় বলতে গেলে নির্বাচন কমিশন না, আমি একজন ব্যক্তি হিসাবে বলবো যে এই ধর্মীয় যে বিষয়গুলি আলোচনায় আসছে সেটি মনে হয় যে সঠিক না, মানে আসা উচিত হয়নি, আসা উচিত না। কিন্তু আপনারা কি কাউকে নোটিফাই করেছেন? জি জি জি, নোটিফাই করেছি। অনেক ক্ষেত্রে আপনার সতর্ক করা হয়েছে, অনেক ক্ষেত্রে আপনার জরিমানাও করা হয়েছে। এটা কি মুখ দেখে দেখে, মানে যারা কম দুর্বল প্রার্থী নাকি কোনো দলের প্রধান, তাদেরকে করার সুযোগ? নিশ্চয়ই না। আমরা তো প্রথমেই বলেছি যে নির্বাচন কমিশনের কাছে ছোট বড় বলতে কেউ আমরা ওইভাবে ট্রিট করি না, সবাই সমান, সবার জন্য সমান সুযোগ। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের জজ সাহেবরা যারা ইলেকটোরাল এবং বিচারিক কমিটি কাজ করে, এটি অনেক ক্ষেত্রে প্রচারটা ওইভাবে নাই, কিন্তু ওরা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে একজন বিচারক হিসাবে সেগুলো তদন্ত করেন, কে কবে কোথায় কি কথা বলেছেন সেগুলো সাক্ষী প্রমাণের ভিত্তিতে তারা রিপোর্ট প্রদান করেন, এবং সেই অনেক ক্ষেত্রে তারা নিজেরাও বিচার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে সতর্ক করেছি, এবং সতর্ক করার পরে দেখা গেছে যে এটি আর রিপিট হয়নি। স্যার, আমরা জানি যে তফসিলের পরে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে।
ধরেন সাম্প্রতিক সময়ে বিশেষ করে গেল শুক্রবারও যে দুটো ঘটনা ঘটলো, একটা হচ্ছে সরকারি কর্মচারীদের পে স্কেল বাতিলের দাবিতে সরকার প্রধানের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি, আবার একই দিনে ইনকলাব মঞ্চের হাদির হত্যার বিচারের দাবিতে যে কর্মসূচি। দুটো কর্মসূচি সুস্পষ্টভাবেই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হওয়ার কথা। সেই ইস্যুতে আমরা নির্বাচন কমিশনকে তেমন বোল্ড কোনো স্টেপ নিতে দেখলাম না কেন? নির্বাচন কমিশন কোনো স্টেপ নিতে দেখেন না, এই বিষয়টা খুব বেশি সঠিক না। নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বা আপনার পে স্কেলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খতিয়ে দেখেছে এবং কি বলে যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে। এমন একটি নির্বাচনের আগ মুহূর্তে এই যে ঘটনাগুলো ঘটছে, এটি অনেকেরই অভিমত যে এটি শুধু পে স্কেলের জন্য পে স্কেল নয়, এটার মধ্যে অন্য কোনো দুরভিসন্ধিমূলক ব্যবস্থা থাকতে পারে। সেগুলো আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছেন এবং এটির জন্য কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং এটি দৃশ্যমান হবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। গণমাধ্যম নির্বাচনের একটা অবশ্যই বড় স্টেক হোল্ডার, কিন্তু আমরা বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম কখনোই খুব ভালো ছিল সেটা দাবি করার কোনো সুযোগ নাই, কিন্তু একটা বড় পরিবর্তনের স্বপ্ন সবাই দেখেছিল, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে। আমরা দেখলাম মাত্র 2-3 দিন আগেও দুটি জাতীয় পত্রিকা অফিস খালি করতে হয়েছে, যে দুটি পত্রিকায় আগে মব করে আগুন দেওয়া হয়েছিল, এবং এর মাঝখানে একটি অনলাইন হাউস থেকে 21 জন সাংবাদিককে একটি বাহিনী উঠিয়ে নিয়ে গেছে, পরে তাদেরকে তাদের ক্যাম্প থেকে আবার ফিরিয়ে দিয়ে গেছে। পরে ফিরিয়ে দেওয়াটা ভালো কথা অনেকে বলছেন, কিন্তু এগুলো দিয়ে কি আসলে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, অথবা যেন সাংবাদিকরাও নির্বাচনের এই 2-3 দিন 4 দিন আগে নির্বাচনের সময় কোনো প্রশ্ন না করতে পারে, এটি দেশের সরকারের পুরনো কৌশল, সেই কৌশল অ্যাপ্লাইয়ের কোনো প্রচেষ্টা বা অপচেষ্টা হচ্ছে কিনা? নির্বাচন কমিশন মনে করে যে এই সাংবাদিকতা, গণমাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এগুলো হইল আপনার স্বচ্ছতার কি বলে যে মাপকাঠি। নিরপেক্ষ সাংবাদিকতা কিন্তু একটা দেশকে কি বলে যে এগিয়ে নেওয়ার জন্য অপরিহার্য। সেই দিক থেকে ভুলভ্রান্তি থাকতে পারে, যেটি আপনিও বলেছেন। শতভাগ পারফেকশন না থাকলেও এই ভুলভ্রান্তিগুলো যাচাই বাছাইয়ের জন্য প্রত্যেকটা সংবাদকর্মী, প্রত্যেকটা সংবাদ মাধ্যম এগুলো টিকে থাকা, স্বাধীনভাবে কাজ করা, এটি নির্বাচন কমিশন এটি মনে করে যে এটি থাকা উচিত। কারোর উপর কোনো রকম কি বলে যে ইনফ্লুয়েন্স, প্রভাব বিস্তার করা, এটা নির্বাচন কমিশন সমর্থন করে না। এবং নির্বাচন কমিশন আশাবাদী যে প্রতিটি সংবাদ মাধ্যম সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন কমিশনকে এই নির্বাচন কাজে সহযোগিতা করবে। এবং আপনারাও খেয়াল করবেন যে আমাদের এই নির্বাচন কমিশনে যারা সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন, আমাদের একবারে এক পরিবারের মতো, এক পরিবারের সদস্যের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কোনো কিছুই গোপন নাই, সব কিছুই তারা জানতে পারছেন এবং আমরা বলতে পারছি। শুধু একটা জিনিস গোপন থাকবে, সেটা হলো গোপন বুথে যে ব্যালটে মার্কিং সিলটা ব্যবহার করবে, এটা বাদে আর সব কিছুই কিন্তু গণমাধ্যম কর্মীরা দেখছে। কিন্তু কোনো গোষ্ঠী বা অংশ যদি কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানকে ভয় দেখায়, তাদের সেই আস্থা ফেরানোর দায়িত্বটাও তো এখন নির্বাচন কমিশনের। সেই উদ্যোগ আপনারা নেবেন কিনা? প্রয়োজনে আমাদের নিতে হবে, কারণ সংবাদ মাধ্যম তো টিকে না থাকলে তো আমরা সংবাদ পাবো কোথায়? আমরা কি বলে যে ভালো মন্দ বুঝবো কিভাবে? স্যার, আপনারা কমিশন কি অভিন্ন টোনে কথা বলেন, মানে একই অবস্থানে, মানে সিইসি সহ আপনার যে 4 জন কমিশনার রয়েছেন, নাকি তাদের প্রত্যেকের আলাদা আলাদা দায়বদ্ধতা, বিশেষ কারো প্রতি দুর্বলতা, বিশেষ কোনো ইন্টেনশন, এরকম ঘটনা আছে? কারণ এরকম ইতিহাস ছিল, আমরা সেটি কোনো কোনো নির্বাচন কমিশনারকে বইয়ে লিপিবদ্ধ করতেও দেখেছি।
আপনার যে প্রশ্নটা, আমাদের কার্যক্রমে কি এরকম দ্বৈততা, সমন্বয়হীনতা প্রকাশ পেয়ে থাকলে যদি আপনারা সেটি আমাদের নজরে আনেন, তাহলে আমরা উপকৃত হব। বর্তমান নির্বাচন কমিশন, একজন কমিশনারও যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, সেটিও কিন্তু আমরা আলাপ আলোচনা, যুক্তি, আইন, নজির ইত্যাদির উপর বেসিস করে আমরা একমত হয়েই সেই সিদ্ধান্তটা নেই এবং সেটি বাস্তবায়ন করি। স্যার, গণভোট নিয়ে একটু আলাপ করতে চাই। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হচ্ছে এবং একই ব্যালটে সেটি রাখা হচ্ছে। প্রশ্নটা হলো যে গণভোটের প্রচারণা নিয়ে আমরা যখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অন্য সকল উপদেষ্টা, সরকারি কর্মকর্তা কর্মচারী, এমনকি যারা আপনার রিটার্নিং অফিসার, এমনকি সরকারি হোটেল যেগুলো, সেগুলো তো ব্যাপক প্রচারণা দেখছি। অনেক পরে নির্বাচন কমিশন একটা স্ট্যান্ড নিলেন, কিন্তু তার আগে যে প্রচারণা হলো সেটিও তফসিলের পরে। সেক্ষেত্রে কি আপনারা সরকারের কাছে খানিকটা মানে আপোষ করলেন কিনা? আপোষের তো প্রশ্নই আসে না। সরকার মনে করেছে কাজটি করেছে। তো সরকার একটা পর্যায়ে যখন আমাদের নির্বাচন কমিশনের নজরে আসলো যে আইনগতভাবে এটি হওয়া উচিত না, তাৎক্ষণিকভাবেই তো আমরা কি বলে যে আমাদের নির্বাচন কমিশনের অবস্থানকে পরিষ্কার করেছি। তো এখন তো আমাদের নির্বাচন কমিশনের যে ক্লারিফিকেশনটা, সেই অনুযায়ী তো কাজ হচ্ছে। এখন কেউ, তার মানে আপনি দাবি করছেন গণভোটের পক্ষে কোনো সরকারি নির্বাচন অফিস কমিশনের চালাচ্ছে না? নির্বাচন কমিশনের নলেজে এরকম তো আমরা ফার্দার আর দেখতে পাচ্ছি না। যে আমরা যে কথাটা বলেছি এবং আইন কোট করে বলেছি, গণপ্রতিনিধিত্ব আদেশ উল্লেখ করে আমরা বলেছি যে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, কিন্তু কোনো পক্ষ নেওয়া যাবে। স্যার, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত অন্য আরো বেশ কিছু রাজনৈতিক দল এবার নির্বাচনে নাই। আওয়ামী লীগের তো নিবন্ধন সংক্রান্ত জটিলতা, কিন্তু ধরেন ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টিও সেই অর্থে নাই, যদিও কেউ কেউ অংশ নিচ্ছে। ফলে এইটা ভোটে কোনো প্রভাব নিশ্চিতভাবেই ফেলবে। সেই প্রভাবের মাত্রাটা কেমন হতে পারে, এটা একটা বোঝার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ধরেন আপনার যে কারণে 14, 18, 24-এর ইলেকশন নিয়ে এত আলোচনা, এত সমালোচনা, যে সেই ইলেকশনটি পরিপূর্ণ অর্থে ইনক্লুসিভ বলতে বাংলাদেশের মানুষ যেটা বোঝে সেটা হয় নাই। এবারে আরেকটা সেরকম নির্বাচনী হতে যাচ্ছে কিনা, কারণ বড় রাজনৈতিক একটি দল অংশ নিচ্ছে না। ভোটারদের পার্টিসিপেশনটা যদি উল্লেখযোগ্যভাবে হয়, তাহলে সেই প্রশ্নটা আসবে না। তো নির্বাচন কমিশন মনে করে যে মাঠে ঘাটে যে প্রচারণা এবং রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী সব মিলিয়ে ভোটারদের কাছে যেভাবে যাচ্ছে এবং ভোটারদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহ একটা অগ্রিম মেসেজ আমাদেরকে দিচ্ছে যে এবারের ভোটারের কাস্টিং অন্যান্য নির্বাচনগুলোর চেয়ে একটু বেশি হবে। বিশেষ করে যুব সমাজ, নারী সমাজ, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এবার অত্যন্ত আগ্রহী। সেই হিসাবে ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজ আমরা আশা করছি নির্বাচন কমিশন যে উল্লেখযোগ্য হারে বাড়বে। স্যার, এই উল্লেখযোগ্যের সংজ্ঞাটা একটু বুঝতে চাই, এবং ন্যূনতম কত পার্সেন্ট ভোট কাস্টিং হলে আপনার কমিশন মনে করবে যে এটা সন্তোষজনক ভোট কাস্টিং? এখন এই বিষয়টা হচ্ছে কি, আপনার এরকম স্ট্যান্ডার্ড বিষয়টা আমি খুব পরিষ্কার না, তবে অতীতের তুলনায় ভালো হবে। অতীতে তো স্যার আমাদের 80% ভোট পড়ার রেকর্ড আছে। না, সেটা তো আবার অন্যরকম বিষয়। আপনি স্বাভাবিক ভোট যদি আমরা অতীতের 2-1টাকে সামনে নিয়ে আসি, সেটার সাথে আমরা বিবেচনা করব। আপনি যেই কয়েকটা ভোটে যে পার্সেন্টেজের কথা বলছেন, সেটা তো কোনো নজির হিসেবে আসা উচিত না। বাংলাদেশে কি 2-3টা ইলেকশন ভালো হয় না? জি, 91, 96। তা আমি মেনশন করতে চাচ্ছি না। ওই নির্বাচনগুলোর সাথে আপনারা তুলনা করলেই দেখবেন যে আমরা আলটিমেটলি কি রেজাল্ট পাচ্ছি এবং নির্বাচন কমিশন কতটুকু ভালো করতে পেরেছে বা রাজনৈতিক দলদের ভূমিকা কীরকম ছিল।
জি স্যার, ভোটের একটা জটিলতা নিয়ে দেখছিলাম যে একজন সাধারণ মানুষের বিশেষ করে গণভোটের প্রশ্ন নিয়ে অনেক আলাপ আছে। আমার জানার জায়গাটা হচ্ছে গণভোটের এই প্রশ্ন ঠিক করার আগে বা চূড়ান্ত করার আগে আপনাদের মতামত বা সম্মতি এতে ছিল কিনা, এক। দুই হচ্ছে নাগরিক হিসেবে যখন চারটি প্রশ্ন থাকে তখন আমি যদি তার তিনটির সঙ্গে এক 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 ধরনের অবস্থান, আরেকটির সঙ্গে আরেকটা অবস্থান নেই, সেটা নেওয়ার সুযোগটা আপনি রাখলেন না কেন? তো এই বিষয়টিতে আমি কোনো মন্তব্য করব না, এবং সাংবাদিক হিসেবে বা কি বলে যে গণমাধ্যম হিসেবে আপনারা তো সবই জানেন। সুতরাং কি বলে যে প্রশ্নের বিষয়ে বা হানা বিষয়ে যে সিদ্ধান্তগুলো এগুলো সরকার নিয়েছে, আমাদের কাজ হচ্ছে নির্বাচনটা উঠিয়ে দেওয়া বা নির্বাচনটা করা। জি স্যার, আমরা দেখছিলাম যে একজন নাগরিকের মানে তিনি যদি স্বল্প শিক্ষিত বা অল্প শিক্ষিত হন তাহলে তার ভোট প্রক্রিয়ায় লাইন থেকে দাঁড়িয়ে ভিতরে ঢুকে দুইটা সিল মেরে ফেলে আসতে প্রায় 7 মিনিটের মতো করে সময় লাগে। ফলে আপনি নির্বাচন একটু আর্লি শুরু করছেন 7:30টায়, অন্যবার যেটা 8টায় হয়, কিন্তু এটা একটা জটিলতা তৈরি করতে পারে কিনা, এবং বিধি অনুযায়ী তো যতক্ষণ ভোটার লাইনে থাকবে আপনি সেই ভোট নিতে বাধ্য। ফলে ভোট গ্রহণ কার্যক্রমের যে সময়সীমা সেটাও অনেক বাড়তে পারে কিনা। এটি আমরা অনেক এক্সারসাইজ করেছি, আমরা মক ট্রায়াল করেছি, আমরা সেজন্য বিশেষ ব্যবস্থা নিয়েছি, সময় বাড়িয়ে দিয়েছি। সব কিছু মিলে আমাদের যে প্রিজাইডিং পুলিং অফিসার রয়েছেন তাদেরকে আমরা সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, যার কারণে এটি আপনার প্রচার মাধ্যমে এত ব্যাপকভাবে প্রচার হয়েছে যে বারবার দেখে বারবার শুনে আমাদের ধারণা যে ভোটাররা কি বলে যে খুব সহজেই ভোট দিতে পারবেন এবং কম সময়ে দিতে পারবেন। হয়তো একটু আধটু বেশি সময় লাগতে পারে, বাট এটা খুব যৎসামান্য বেশি লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সোজা হবে, এই কারণে সহজ হবে কারণ যেহেতু দুটি ব্যালটের রঙই আলাদা, সেহেতু জাস্ট শিলটা মারার জন্য তার যতটুকু সময় লাগবে, এটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটটাতে তার মার্কা খুঁজে পেতে একটু সময় লাগবে, এর চেয়ে অনেক কম সময় লাগবে হা অথবা নায়ে ভোট দেওয়ার ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে যাতে ওইখানে কিউ না হয়, সেখানে কিন্তু আমরা প্রতিটি বুথকেই বাড়িয়ে দিয়েছি গোপন কক্ষ। সেজন্য ওইখানে ভোটের সেন্টারে কোনো কিউ হবে না, একজন আরেকজনের জন্য অপেক্ষা করা লাগবে না, স্মুথলি দিতে পারে। সেই হিসাব করে আমরা বুথ সংখ্যা বাড়িয়েছি, পুলিং পার্সোনেল বাড়িয়েছি। নির্বাচন কমিশন মনে করে যে যথাসময়ে আমরা এই ভোট গ্রহণ করতে পারবো এবং যথাসম্ভব সঠিক সময়ে আমরা ফলাফল ঘোষণা করতে জি, পারবো। আপনারা আগে থেকেই একটা ডিফেন্সিভ অবস্থান নিয়ে রেখেছেন যে ভোটের ফলাফল আসতে সময় লাগতে পারে। প্রশ্নটা হচ্ছে দুটি ভোট অর্থাৎ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন ভোট দুটি আলাদা ব্যালটে হচ্ছে, দুটি আলাদা বাক্সে ফেললে কি সংকট হতো, এটা কেন করলেন? এবং দ্বিতীয়ত হচ্ছে ভোট গণনায় আসলে কত বেশি সময় লাগতে পারে? ভোট গণনায় সময় বেশি লাগবে হয়তো, যেখানে বেশি ভোটার, যোগাযোগ ব্যবস্থা যেখানে একটু খারাপ, বা যেই সেন্টারগুলো ধরেন তুলনামূলকভাবে দূরে, সেগুলো ব্যতীত আপনার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা যেখানে রয়েছে আগের মতোই আগের সময়ে পারবে। এটি আপনার 8 ঘন্টায় 1 ঘন্টা বিলম্বকে আমরা বিলম্ব হিসেবে ধরছি না। তবে ওই গণভোট ছাড়াও কিছু কিছু সময় দেখা গেছে যে দূরবর্তী সেন্টারগুলো থেকে প্রিজাইডিং অফিসার রেজাল্ট নিয়ে আসতে একটু সময় লাগে। তো এবার এটিও হবে না, কারণ আমাদের যোগাযোগের মাধ্যম বিভিন্নভাবে, এই যে মোবাইল, তারপরে আপনার আরও কিছু মেকানিজম থাকবে যেটিতে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেতে পারব। স্যার, দুটো আলাদা বক্সে ফেললে কি হতো? দুটি আলাদা বক্সে ফেললে সময় আরো বেশি লাগে। কেন? সময় কমানোর জন্যই আমরা একই বাক্সে
ব্যালটগুলো যাতে ঢুকায় এবং আলাদা আলাদাভাবে যখন ঢুকাবে জাস্ট কি বলে যে রঙিন যে ব্যালটগুলো থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে, সাদা কালোগুলো আলাদা হয়ে যাবে, রঙিনের ভিতরে হানাগুলো আলাদা হবে, তারপরে মার্কা ভিত্তিক প্রতীক ভিত্তিক হবে এবং সময় স্যার লাগবে। ধরেন 12 তারিখ সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হচ্ছে, আমরা ধরলাম 4:30টার জায়গায় 5টা 5:30, আমরা অন্য সময় আমাদের অভিজ্ঞতা হচ্ছে পরের দিন সকাল নাগাদ আমরা বেসরকারি ফলাফল আনুষ্ঠানিকভাবে জানতে পারি। এবার কি আমরা 13 তারিখ সারা দিনের ভিতরে ফলাফল পাবো সেই প্রত্যাশা করতে পারি? আগের যে সময়ে আপনারা পেতেন, এবার প্রযুক্তিগত সুবিধার কারণে আমরা ওই সময়টার ভিতরেই পারবো বলে বিশ্বাস। আপনি কোন ভোটটা আগে গুনবেন এবং কোন ফলাফলটা আগে ঘোষণা করবেন, কোনো ভোটই- এবং ভোট গ্রহণ কর্মকর্তা এবং গণনা কর্মকর্তা কি একই মানুষ থাকবেন কিনা? এই ভোট গ্রহণের বিষয়ে আমাদের সার্বিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে একই সাথে গণনা হবে, একই সাথে ফলাফল ঘোষণা করা হবে, কোনোটার আগে কোনোটা না, কোনোটার পরে কোনোটা না। সুতরাং এটি আমাদের ক্লিয়ার নির্দেশনা রয়েছে যে একই সাথে ফলাফল ঘোষণা হবে। স্যার ভোটে আমাদের তো কারচুপি দেখার অনেক অভিজ্ঞতা, এবং সেই যে কারচুপি, সেই কারচুপির সঙ্গে যদি সরাসরি নির্বাচন কমিশনের বা ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সংশ্লিষ্টতা না থাকে তাহলে সম্ভব না। একটা উদাহরণ দিন, ধরেন একটা ভোটের বই, একটা ব্যালটের বই 100টা, সেটাতে যদি প্রিজাইডিং অফিসার সিগনেচার সহ আগে সিল মারা থাকে, একটা কক্ষ হয়তো 10টা বই, এজেন্টদেরকে একটা বই খুলে দেখায়, তারা বললো ওকে ঠিক আছে। এখন এরকম যদি কেউ করে, কেউ এরই মধ্যে অভিযোগ করছে যে আপনার পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা নিয়োগ হয়েছেন আপনি একটা তারা একটি বিশেষ দলের। ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, যার কারণে আমাদের নির্দেশনা হচ্ছে ভোটার যাবেন আমার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের কাছে বা পুলিং অফিসারের কাছে, যে ছবি সম্মিলিত যে ভোটার তালিকা রয়েছেন, উনি ছবির সাথে তার এই যে চেহারা মিলাবেন, তারপর তিনি ব্যালট পেপারে সেই মুহূর্তে সিল দিবেন এবং তার ইনিশিয়ালটা দিবেন, দেওয়ার পরে তাকে ব্যালট পেপারটা দিবেন। গণনার সময় এবং এই যে সিলটা দিবেন, এই সিলটারও কিন্তু একটা কোড নাম্বার থাকবে। গণনার সময় প্রতিটি ব্যালট পেপার চেক করা হবে যে এখানে কোড নাম্বার সম্মিলিত সেই সিলটি রয়েছে কিনা, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং বা পোলিং অফিসারের সেখানে সিগনেচার রয়েছে কিনা, তারপর সেটি গণনা করা হবে। আর আরও একটি বিষয়, যে আমাদের যেই ব্যালট পেপারগুলো যাবে, সেই ব্যালট পেপারগুলোর কি বলে যে বৈশিষ্ট্য যেই থাকবে, সেটির সাথে মিলিয়ে নকল কোনো ব্যালট সেখানে ঢুকানোর কোনো সুযোগ থাকবে না, দলেই বোঝা যাবে। জি। সেই ট্রেনিংও দেওয়া হয়েছে। তার মানে স্যার আগের রাতে অথবা ভোট শুরুর আগেই ব্যালট পেপারের সিল মেরে রাখার কোনো সুযোগ থাকছে না এবার? সুযোগ থাকছে না, এবং এই সুযোগের কোনো কি বলে যে সুযোগ করে দেওয়ার মতো কোনো ভোট গ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং, পোলিং, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং, রিটার্নিং অফিসার, কারোর এই দুঃসাহস এবার হবে না। কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থা, তারপরে আমাদের পদ্ধতিগত যে বিষয়, আর তারপরে আমাদের যে কোডিং সিস্টেম, সব কিছু মিলে এগুলো করার কোনো সুযোগ নেই, এবং করতে গেলে সাথে সাথেই তারা বিপদে পড়বে। এটা সিস্টেমগত কারণেই সেটি তারা করবে না এবং করার সুযোগ নেই। এইবার আপনারা নতুন দুটো বিষয় ইন্ট্রোডিউস করেছেন। একটা হচ্ছে আমাদের প্রবাসীরা ভোট দিচ্ছেন, সেই ভোটটা কিভাবে কাউন্ট হবে সেটা একটু বুঝতে চাই। প্রবাসীদের যে ব্যালট, পোস্টাল ব্যালটগুলো আসবে, সেগুলো কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। তো সেগুলোর জন্য প্রত্যেকটা রিটার্নিং অফিসারের অফিসে বা তার সুবিধাজনক জায়গায় সেন্টার ভিত্তিক তাদের কিন্তু এটা সংরক্ষণের সুব্যবস্থা তারা করেছেন, এবং প্রত্যেকটা প্রার্থীর প্রতিনিধির সামনে যে ব্যালটগুলো বা খামগুলো আসে জেলা ভিত্তিক এবং আসন ভিত্তিক, সেটা কিন্তু আপনার স্ক্যানারের মাধ্যমে কিউআর কোডটা ভেরিফাই করা হচ্ছে। এই কিউআর কোডে এমন একটা পদ্ধতি, যিনি ভোট দিয়েছেন যখন ভোটটা তিনি দিচ্ছেন তখন কিন্তু মোবাইলে লগ ইন করে তার ফেসিয়াল ইয়াটা নিতে হচ্ছে, এবং
কি বলে যে তারপরে উনি ব্যালট পেপারটাতে ওনার ইচ্ছা মতো উনি মার্কিং করলেন, দেন তিনি খামে ভরে এটা পোস্ট অফিসে দিতে হবে। যদি তার ফেসটা এখানে হিসেব না করে দেন, একজন আরেকজনেরটা যদি দিয়ে পাঠান, কোনো লাভ হবে না। আমার এই কিউআর কোড যখন ভেরিফাই হবে তখন স্ক্যানারের সাহায্যে, তখন এটি ধরা পড়বে এবং এটা সাথে সাথে বাতিল ব্যালট হিসাবে আলাদাভাবে সংরক্ষণ করা হবে, গণ্য করা হবে। সুতরাং এখানে জাল ভোট বা কারোর ভোট কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা আমাদের জেলখানায় থাকা কয়েদি, সরকারি কর্মচারী যারা ভোটের দায়িত্ব পালন করবেন, ফলে নিজের যে কেন্দ্রে ভোট সেখানে যেতে পারছেন না, তাদের সবাইকে ভোট দেওয়ার এবার পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছেন, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যারা সংবাদকর্মী, ধরেন আমার বাড়ি যেখানে, আমি যেতে পারছি না, আমার ভোট দেওয়ার কোনো অধিকার থাকলো না, ফলে এইটা সাংবাদিক বা সংবাদকর্মীদের সঙ্গে এই বৈষম্যটা কি আপনাদের ইন্টেনশনাল নাকি এটা মাথায় আসেনি? এটা বিষয়টা হচ্ছে কি, আমরা তো অনেক কি বলে যে চিন্তা ভাবনা করেছি। নির্বাচন কমিশন আমাদের প্রথম দিকে চিন্তা ছিল যে প্রক্সি ভোটে যাওয়া যায় কিনা, কিন্তু আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বা স্টেক হোল্ডারদের পক্ষ থেকে তেমন সাড়া পাই। প্রাথমিকভাবে এটা ওয়ার্ল্ড রেকর্ড যে এই সিস্টেমটাকে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু খুব সহজ বিষয় না। আমরা খুব অল্প সময়ের ভিতরে এগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি। সারা ওয়ার্ল্ডের যে স্ট্যাটিস্টিক্স সেগুলো আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমাদের মাথায় ছিল যে প্রায় 1.5 কোটি প্রবাসী ভোটার, তারপরে এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, এটি অনেক বিশাল সংখ্যায়। আমরা সত্যি কথা বলতে কি, এটি আমরা খুব কি বলে যে কঠিনভাবে অ্যানালাইসিস করে যে সংখ্যাটা বেশি হয়ে যায় কি না। আর সাংবাদিকদের পোস্টাল ব্যালটের বিষয়টা আগে ছিল না, যার কারণে আমরা যে ইন্টেনশনালি বাদ দিছি বিষয়টা এরকম না। ওই পর্যায়ে আমরা জোরালোভাবে আপনাদের দিক থেকেও যে এরকম প্রস্তাব হয়তো আমরা আমাদের বিবেচনায় আসেনি। তবে এবার যদি সুন্দর মতো হয়ে যায়, ইনশাল্লাহ ভবিষ্যতে এটিও একটা বিবেচনার বিষয় থাকবে আশা করি। জি স্যার, এই আপনার ধরেন মূল কর্মজীবন শেষ করে এরকম একটি সাংবিধানিক দায়িত্বে একটা গুরুত্বপূর্ণ সময়ে বসেছেন। আমাদের আগের অভিজ্ঞতা হচ্ছে এইখানে আগে যারা বসেছেন তারা তাদের খুব ভালো পরিণতি বা পারসেপশন খুব ভালো হয়নি, কাউকে কাউকে জেলেও যেতে হচ্ছে। ফলে এবারও ধরেন একটা বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে একটা নির্বাচন করছেন, ফলে আপনাদের ভবিষ্যতের সেই আইনি সুরক্ষা অথবা আইনি সুরক্ষা হয়তো থাকছে, রাজনৈতিক একটা বাস্তবতা, সেটা আপনাদেরকে খানিকটা চিন্তিত করে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে আমি নির্বাচন কমিশনার হওয়ার যে খবরটি পেয়েছি, এর 1 সেকেন্ড আগেও আমার ভাবনাই ছিল না যে আমি নির্বাচন কমিশনার হব বা হচ্ছি বা হতে পারি। আমার যেটা বিশ্বাস যে মহান আল্লাহ তাআলা আমাকে সরাসরি এই দায়িত্বটা দিয়েছে, তো এই পবিত্র আমানত আমাকে রক্ষা করতে হবে। এটা হলো আমার ব্যক্তিগত ভাবনা, আমি কিন্তু অতিরঞ্জিতভাবে বলছি না। সেইখানে এই দেশের জন্য অনেকে জীবন দিয়েছে। এই যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেখানে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেটার উপর দাঁড়িয়ে মহান আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র আমানতকারী হিসাবে এই দায়িত্বটা পালনের সুযোগ করে দিয়েছে। সেখানে এটা আমার জীবনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটি খুব স্বাভাবিক। আমি যদি সামনে দেখি যে আগুন, সামনে কোনো বিপদ, সেখানে আমি দিব না। তো অতীতের নির্বাচন কমিশনের যেই পরিণতি, সেই পরিণতিটা আমাদের নির্বাচন কমিশনের সামনে তো ভাসমান। সুতরাং আমরা ওই বিপদে পড়ব, ওই কি বলে যে কি করলে এটা হবে, কি করলে হবে না, এটুকু বোঝার অন্তত আমাদের রিয়েলাইজেশন আছে। সুতরাং
আমরা আমাদের ওই বিপর্যয় যাতে না আসে সেটি মাথায় রেখেই আমরা সর্বতোভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেটার জন্য শতভাগ আন্তরিক। স্যার, এই প্রশ্নটা কেন করলাম, ধরেন সাম্প্রতিক সময়ে নির্বাচন পর্যবেক্ষক দেশীয় আন্তর্জাতিক অনেকের এবার আগ্রহ। পাশা নামে এক ভদ্রলোক, তার এখান থেকে অনেকগুলো নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আপনাদেরকে অ্যালাউ করেছিলেন, সেটি ধরা পড়লো আপনাদের তদন্তে না, গণমাধ্যমের মাধ্যমে। ফলে কাজ করতে গিয়ে এই যে ভুলগুলো হচ্ছে, এগুলো কি ইচ্ছাকৃত ভুল, নাকি এগুলো এক ধরনের স্যাবোটাজ, নাকি এগুলো আপনাদের আসলে সরলতা? এই যে পর্যবেক্ষক নিয়োগের যে বিষয়টি, একটু আগেও আমরা এটি নিয়ে কথাবার্তা বলেছি। ধরেন পর্যবেক্ষক নিয়োগের যে নীতিমালাটি, সেই নীতিমালাটি আমরা কিন্তু আবার নতুন করে করেছি, এবং পূর্বের যে পর্যবেক্ষক যারা এনলিস্টেড ছিলেন সবগুলো কিন্তু আমরা বাদ দিয়েছি। এমন একটা অবস্থা যা আপনার কে সঠিক কে ব্যাঠিক এটি যাচাই করাও নির্বাচন কমিশনের পক্ষে একটু জটিলতার ছিল। এবং যে জিনিসটি আমাদের নজরে এসেছে, আমরা কিন্তু বিগত এক সপ্তাহ যাবৎ এটি কিন্তু যাচাই বাছাই করছি। সর্বশেষ যেটি দেখা গেল যে এই প্রতিষ্ঠানটি তারা আবার অনেক ছোট ছোট অর্গানাইজেশনের সাথে তারা একটা কি বলে সম্পৃক্ত, ওদেরকে সাথে নিয়ে তাদের এই সংখ্যাটা তারা বলেছে। এখন কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় যে এখানে যদি আপনার 20টা সংগঠন থেকে থাকে, ইন্ডিভিজুয়ালি সব কয়টা কিন্তু আমাদের পক্ষে ভেরিফাই করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন এখন যেটি মনে করছে যে একবারে কেস টু কেস, পার্সন টু পার্সন রিটার্নিং অফিসার ভেরিফাই করে তারপরে যথার্থতা বিবেচনা করে তাদেরকে এঙ্গেজ করবে, নচেত নয়। স্যার, বিদেশি পর্যবেক্ষক অনেকে আসছেন ইউরোপীয় ইউনিয়ন, জাপান, বিভিন্ন দেশ থেকে। সেক্ষেত্রে আপনাদের নীতিমালা কি? আপনারা কি আপনাদের কোনো বিশেষ দেশের পর্যবেক্ষকদেরকে অ্যালাউ করবেন না? সেই বিষয়টা হলো যে আমাদের নীতিমালা ফলো করে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছু হিসেবে করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের উপরই আমরা সিদ্ধান্ত নিচ্ছি এবং ওইভাবেই তাদেরকে অ্যালাউ করা। ভারত থেকে কি কোনো পর্যবেক্ষক আসছেন এবার এখন পর্যন্ত? ভারতের বিষয়টি আমার এখনো জানা নেই। অথবা ভারতের কোনো পর্যবেক্ষককে বাংলাদেশ অ্যালাউ করবে না, এরকম কোনো নীতিগত সিদ্ধান্ত আছে? যদি আমাদের নীতিমালা বা আমাদের যে কি বলে যে পর্যবেক্ষক নীতিমালায় যদি কভার করে, পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সার্টিফাই করে, তাহলে হয়তো হবে। কিন্তু এই মুহূর্তে আমি খুব সুস্পষ্টভাবে আমার নলেজে নাই, হয়তো একটু দেখতে হবে। জি স্যার, আপনাদের কি মানে একটা রাজনৈতিক গুঞ্জন, এখন তো অনেক কিছু মানে অনেক সিদ্ধান্ত দেশে আমরা দেখি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়, এবং সেখানে ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য ছড়ানোর একটা ভয়ঙ্কর রকমের ট্রেন্ড যাচ্ছে, এটা গ্লোবাল ট্রেন্ড। ফলে সেইটা মোকাবেলায় আপনাদের আসলে কি কৌশল? এটি একটা গ্লোবাল চ্যালেঞ্জ, আমাদের জন্য চ্যালেঞ্জ হিসাবে আমরা এটিকে নিয়েছি। আমরা এই ফেক বিষয়গুলো যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি, সেখানে আমাদের কারিগরি টিম কাজ করছে, সরকারও এই বিষয়ে সহযোগিতা করছে, এবং ইতিমধ্যে এটির ভালো ফলাফল এবং আমরা বেশ কিছু বিষয় আইডেন্টিফাই করতে পেরেছি। তবে এখানে সমস্যার মধ্যে বড় সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমামই প্রায় 50% ঘটনাগুলো বাইরে থেকে ঘটে, এবং কারা করছে এটা ফাইন্ড আউট করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেগুলো ফেক হিসেবে আমরা বলার চেষ্টা করছি, এবং এটার কাউন্টার যেটি সত্য ঘটনা সেটিকে দিয়ে আমরা ওইটাকে কভার করার চেষ্টা করি। ভোটের ফলাফলের পরে আমাদের দেখা ভালো নির্বাচন যেগুলোকে আমরা বলি, তারপরেও আমরা যিনি হেরে যান তিনি আসলে মেনে নিতে পারেন না। তিনি বলেন সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, বড় ষড়যন্ত্র, এসব। এইবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের দীর্ঘমেয়াদী সংলাপ হয়েছে, ঐক্যমত কমিশনে হয়েছে। ফলে রাজনৈতিক দলগুলো এবার ভোটের ফলাফল নির্দ্বিধায় মেনে নিয়ে বিজয়কে স্বাগত জানাবেন বলে আপনি বিশ্বাস করেন? আমার বিশ্বাস
আমাদের পুরনো কালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, এটি জাতিগতভাবে আমাদের এটা দুর্ভাগ্য। আমরা আশাবাদী যে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। রাজনৈতিক দল, প্রার্থী, জনগণের ভোটে যিনি পাশ করবেন, সবাই তো পাশ করবে না। 1990টি প্রার্থী, 90 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে, পাশ করবে মাত্র 300 জন। তো বাকিরা তারাই বুঝতে পারবেন যে তিনি ভোট কিভাবে কম পেয়েছেন। বা তখন আমার ধারণা যে এবার হয়তোবা এই সমস্যাটি হবে না। তারা সুষ্ঠু নির্বাচন যখন হবে, অবাধ নিরপেক্ষ যখন হবে, তারাও বলতে বাধ্য হবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে, আমি ফেল করেছি, তাতে কোনো আমার কষ্ট নেই। স্যার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভবত বাংলাদেশের এই 55-56 বছরের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটি সামনেও আপনাদের হাত দিয়ে হতে যাচ্ছে। আপনি কতখানি আশাবাদী আসলে? কারণ একটা গুঞ্জন, সত্য মিথ্যা জানি না, যে কেউ কেউ বলছেন যে ভোট হয়ে গেলেও যেহেতু গণপরিষদ হচ্ছে, প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার আরও 6 মাস থাকবে, এবং যারা ভোটে নির্বাচিত হয়ে আসবেন তারা 6 মাস ধরে শুধু সংবিধান সংশোধন করবেন বা এরকম কিছু। এটা কি আসলে কেবলই গুঞ্জন, নাকি এটার পেছনে এখন ধরেন নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে নির্বাচন করে দেওয়া। তারপরে ধরেন যে এই অভ্যুত্থানের বিষয় বা পরবর্তী সরকার গঠন, গণপরিষদ, এগুলো তো নির্বাচিত প্রতিনিধিরা নির্ধারণ করবেন। তো নির্বাচন কমিশন শতভাগ আশাবাদী যে দেশে একটা পরিবর্তন হতে যাচ্ছে, এবং পরিবর্তনটা ইতিবাচক। সেটা গণপরিষদের মাধ্যমে হোক, পার্লামেন্টের মাধ্যমে হোক, যেভাবেই হোক, এগুলো আমাদের যারা পলিটিক্যাল লিডার রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তারা দেশ চালাবেন। তারা অবশ্যই ইতিবাচকভাবে এগুলো সমাধান করবে। স্যার, আমার শেষ প্রশ্ন, ডক্টর এটিএম শামসুল হুদা কমিশনের পরের সব নির্বাচন কমিশন শেষ পর্যন্ত নির্বাচনে যান। আপনারা নির্বাচনের পরে বা মেয়াদ শেষে আপনাদেরকেও নির্বাচনে যেতে হবে কিনা, নাকি আপনারা জনপরিসরে থাকবেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন? তাহলে আপনার ওই পূর্বের প্রশ্নটাতে যাই। আমরা নির্বাচনে যাব না, যাওয়ার মতো কাজ করছি না, যার কারণে প্রতিটি রাজনৈতিক দলই আমাদের বিষয়ে অভিযোগ করেন। এতে আপনারা স্পষ্টত বুঝেন বা বুঝতে পারবেন যে আমরা আইনের কাছে দায়বদ্ধ, সংবিধানের কাছে দায়বদ্ধ। আমরা কোনো রাজনৈতিক দল, মত, পথ, প্রার্থী নই। আমরা আইন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি এবং করছি। সুতরাং আমাদের নির্বাচনে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। কিন্তু সে জায়গায় আপনি সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে সন্তোষজনক সহায়তা পাচ্ছেন? সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিটি ডিপার্টমেন্ট তাদের যে ঋত গৌরব, তাদের যে পেশাদারিত্বের যে দুর্নাম, সেই দুর্নামটা গুছিয়ে আনার জন্য এবার সবাই মরিয়া তাদের কাজ করছেন। সুতরাং আমি মনে করি এবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং আমরা সেই সহযোগিতাটা রাজনৈতিক দলের কাছ থেকে পাচ্ছি, বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে পাচ্ছি, মাঠ প্রশাসন থেকে পাচ্ছি, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আলোচনা। দেখা হবে পরবর্তী পর্বে। নতুন অতিথির সঙ্গে কথা বলবো আমরা। ভালো থাকুন সবাই।